फ्रेंड्स चले एसेছি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ অর্ঘ দ্য বং এক্সপ্লোরার নিয়ে। আগের পর্বে আমি কর্ণাটকের একটা খুব সুন্দর অফবিট ডেস্টিনেশন চিকমাগলুর নিয়ে বলেছিলাম এবং ধন্যবাদ ওই ভিডিওটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আজকে নিয়ে এসেছি চিকমাগলুরের কাছেই আর একটা খুব সুন্দর অফবিট ডেস্টিনেশন, স্পেশালি আমাদের পূর্ব ভারতের এবং উত্তর ভারতের লোকেদের কাছে আমি বলবো এটা বেশ অফবিট এবং এই জায়গাটায় এত হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে, এত কালচারাল ইম্পর্টেন্স, কিন্তু বেশিরভাগই আমরা জানি না এই জায়গাটার নাম। এবং ইতিহাসের বইতেও কিন্তু কিছু কিছু জায়গায় এর উল্লেখ থাকলেও খুব ডিটেলে হয়তো আমাদের পড়ানো হয় না। তাই আমরা যেমন দিল্লিতে যত যে হিস্টোরিক্যাল যে প্লেসেসগুলো আছে, ইভেন রাজস্থানে যেগুলো আছে সেগুলো অতটা বেশি কভার করি, কিন্তু এই কর্ণাটকের এই জায়গাটা অতটা কিন্তু আমরা কভার করি না এবং জানিও না। তো সেই জন্যে আজকে আমি এই জায়গাটা নিয়ে একটু ডিটেলে বলছি। সম্ভবত আমার যতদূর দেখেছি বা মনে পড়ছে, বাংলায় কোনো ব্লগ এই জায়গাটা সম্পর্কে হয়নি। যা আছে সেগুলো বেশিরভাগই লোকাল ল্যাঙ্গুয়েজ মানে কানাড়িতে অথবা হিন্দি বা ইংলিশে। বাংলায় মনে হয় সম্ভবত এটাই প্রথম ব্লগ এই সুন্দর জায়গাটা, কর্ণাটকের একটা সুন্দর জায়গা, সেই জায়গা সম্পর্কে বিস্তৃত তথ্য। সেই জায়গাটার নাম হচ্ছে হাসান। হাসানের মধ্যে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আছে। তো আজকের আমার ভিডিওতে আমি মূলত বলবো যে আপনি কর্ণাটকের হাসান কিভাবে যাবে, কোন জায়গার সঙ্গে আপনি এটাকে ট্যাগ করতে পারেন, কিভাবে যাবেন, হাসানে আপনি গিয়ে কি কি দেখার মতো জায়গা আছে এবং হাসানে আপনি কোথায় কোথায় থাকতে পারেন। এবং আমি যে একটা খুব সুন্দর ট্র্যাডিশনাল লাক্সারি রিসর্টে ছিলাম সেইটার সম্পূর্ণ তথ্য এবং পুরো ট্যুর দেখাবো। আর তার সাথে আর কোথায় কোথায় আপনি যেতে পারেন সেটাও বলবো এবং শেষে খরচ সম্পর্কেও কিছুটা বলবো। তো আজকের এই ভিডিওতে আমার মূল যে দুটো জায়গার উপর ফোকাস থাকবে সেটা হচ্ছে বেলুড়ে চেন্নাকেশব মন্দির, যেটা নারায়ণকে উৎসর্গ করে। তার অসামান্য আর্কিটেকচার, কালচারাল যে প্রপার্টি এবং প্রত্যেকটা আর্কিটেকচারের একটা সুন্দর ব্যাখ্যা আমি এই ভিডিওতে দেবো। তার ফলে যারা একটু হিস্টোরি বা কালচার বা ট্র্যাডিশনাল এতে একটু ইন্টারেস্ট রাখেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কম্পালসারি। এরপরে আমি হয়শলেশ্বরী মন্দির, যেটা হ্যালেবিডুতে আছে, সেইটা তো দেখাবো এবং সেটাও আপনাদের ভালো করে বলবো যে এটার কী কী মাহাত্ম্য আছে। আর তার সাথে আর কোথায় কোথায় যেতে পারেন, যেমন শ্রাবণা বেলেগোলা, যেখানে বিশ্বের সবচেয়ে উঁচু মনোলিথ স্ট্যাচু আছে গোমতেশ্বর বাহুবলীর, এবং সেটাও পাহাড়ের ওপরে। এইগুলো সব আমি বলবো। আর ভিডিওটা আমার অনুরোধ রইল যে একটু পুরো দেখুন, অনেক কিছু ইনফরমেশান থাকবে, অনেক কিছু জানার জিনিস থাকবে এবং ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান রিচ কালচার, ইন্ডিয়ান রিচ হেরিটেজ কিন্তু আপনি এইসব জায়গাতে গেলে কিন্তু নতুন করে উপলব্ধি করতে পারবেন। তাই ভিডিওটা দেখুন। শুরু করছি আজকের হাসান পর্ব। হাসান আপনি কি করে যাবেন? কলকাতা থেকে যদি আপনারা হাসান ট্যুর করতে চান তাহলে আমি বলবো যে শুধু হাসান ট্যুরে না গিয়ে আপনি এর সাথে চিকমাগলুর ট্যাগ করে দিন। তো চিকমাগলুরের একটা এক্সটেনশন ট্যুর হিসাবেও আপনি হাসান রাখতে পারেন, মানে চিকমাগলুর থেকে এসে হাসান ঘুরে আপনি আবার ব্যাক করতে পারেন, অথবা আপনি হাসানে স্টে করতে পারেন। তো চিকমাগলুর থেকে আপনি কিন্তু ক্যাবে করেও হাসান ঘুরে নিতে পারেন। চিকমাগলুর থেকে হাসানের বেলুড় মানে যেখানে চেন্নাকেশব মন্দির আছে সেটার দূরত্ব হচ্ছে 26 কিলোমিটার, সময় লাগবে 40 মিনিট মতো। আর যদি আপনি হয়শলেশ্বরী মন্দির যেতে চান হ্যালেবিডুতে, তা চিকমাগলুর থেকে হ্যালেবিডুর দূরত্ব 35 কিলোমিটার, সময় লাগবে 50 মিনিট মতো। আর যদি আপনি চান যে আপনি মাইসোর থেকে আসবেন সেটাও কিন্তু একটা অপশান আছে, আপনি মাইসোর থেকেও আসতে পারেন। মাইসোর থেকে
চেন্নাকেশব মন্দির মানে বেলুড়ের দূরত্ব 149 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা। আপনি ক্যাবে করে আসতে পারেন। এছাড়া আমি যেমন আগের সিরিজে বলেছিলাম চিকমাগলুরে রেড বাস, সেই রেড বাসে করেও আসতে পারেন। চিকমাগলুর থেকে যদি আপনি আসতে চান তাহলে রেড বাসে 4:30টার সময় একটা বাস আছে, ভাড়া মোটামুটি 1200 থেকে 1500, সেটাও কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। আমরা প্রবেশ করলাম বেলুড়ে চেন্নাকেশব মন্দির। এটা হয়শলা সাম্রাজ্যের অন্যতম সেরা একটি মন্দির এবং এর আর্কিটেকচার কিন্তু অসম্ভব সুন্দর। তো এই মন্দিরে যখন আপনারা আসবেন অবশ্যই একজন গাইড নেবেন। গাইড ছাড়া কিন্তু এই মন্দিরের যে আর্কিটেকচার বা এই মন্দিরের যে বিভিন্ন রকম স্থাপত্য সেইটা কিন্তু বুঝতে অসুবিধা হবে। এছাড়াও এই প্রত্যেকটা এই মন্দিরের যে স্থাপত্য তার পেছনে কিছু না কিছু একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা বোঝার জন্য কিন্তু গাইড ম্যান্ডেটরি। এবং গাইডের চার্জ কিন্তু এখানে কর্ণাটক গভর্নমেন্ট থেকে ফিক্স করে দেওয়া আছে। আমি 2023 সালে যখন গেছি সেটা 500 টাকা ফিক্সড করা ছিল। তো গাইড অবশ্যই নেবেন। তো একটা কথা বলে দিই যে এই যে চেন্নাকেশবের যে মন্দিরটা এটি নারায়ণের মন্দির এবং এই হয়শালা সাম্রাজ্য কিন্তু টোটাল কর্ণাটক জুড়ে 52টা এই রকম মন্দির তৈরি করে। তার মধ্যে 3টি খুবই প্রসিদ্ধ। একটা হচ্ছে এই বেলুড়ে চেন্নাকেশব মন্দির, দ্বিতীয়টি হ্যালেবিডুতে হয়শলেশ্বরী মন্দির, আর মাইসোরের কাছে আরেকটা সুন্দর মন্দির আছে, এটা হচ্ছে সোমনাথপুরায়। তো এই 3টির মধ্যে কিন্তু অবশ্যই এই 3টি মন্দির যে কোনো একটা অন্তত অবশ্যই কিন্তু দেখবেন কর্ণাটক গেলে। তো যাই হোক, তো এই মন্দিরটা কিন্তু তৈরি হয়েছিল আজ থেকে 900 বছর আগে এবং এই মন্দিরটা কমপ্লিট করতে সময় লেগেছিল কিন্তু 103 বছর এবং 3টে জেনারেশন জুড়ে কিন্তু এই মন্দিরের কাজ হয়। এই মন্দিরের যে পাথরগুলি দেখছেন এইগুলি কিন্তু সফট স্টোন বলা হয়, মানে এগুলো মাটির নিচ থেকে যখন তোলা হয় এগুলো খুবই মসৃণ থাকে, তারপরে যখন হাওয়ার সংস্পর্শে আসে তখন আস্তে আস্তে শক্ত হতে শুরু করে এবং তখনই এই মন্দিরের বিভিন্ন খোদাই কাজগুলো সম্পন্ন হয়। আর এই মন্দিরটা কিন্তু পুরোটাই ইন্টারলকিং সিস্টেম, মানে এই ডিট্যাচেবল আর কি, কিন্তু পরবর্তীকালে সিমেন্ট দিয়ে এটাকে ডিট্যাচেবলটা যাতে না হয় সেরকম ব্যবস্থা করা হয়। তার কারণটাও আমি একটু পরে বলবো। চলুন শুরু করা যাক এই মন্দির পরিক্রমা। টর্চের একটা আলো খেয়াল রাখবেন। তো এই আলোটা যেখানে পড়বে সেই জায়গাটা সম্পর্কে আমি বিবরণ দেবো। প্রথমেই দেখতে পাচ্ছেন যে মেন দুয়ার, তার ওপরই আছে গরুড়ের মূর্তি। গরুড় মানে বিষ্ণুর বাহন, আর এই গরুড়কে কেন্দ্র করে বিষ্ণুর দশম অবতারের মূর্তি কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর একটা অদ্ভুত হচ্ছে, দূর থেকে আছে বলে ভালো করে বুঝতে পারছেন না, সামনে গেলে দেখতে পাবেন এই যে বিষ্ণুর প্রতিটা অবতার, সেই যে গোল আকৃতির মধ্যে এই অবতারটা তৈরি করা হয়েছে সেখান দিয়ে কিন্তু আপনি নিজের আঙুল ভেতরে ঢুকিয়ে দিতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কিন্তু এতটাই শূন্যস্থান আছে এই মূর্তিগুলোর। আর এই যে নর্তকীর যে এই যে মূর্তিগুলো দেখছেন পাথর খোদাই করে তৈরি হয়েছে, এরকম এই পুরো মন্দিরে 42টা এরকম নর্তকীর মূর্তি আছে এবং এই প্রত্যেকটা মূর্তির কিন্তু অঙ্গভঙ্গি এবং তার বিভিন্ন শৈলী, দেহশৈলী কিন্তু বিভিন্ন রকমের, প্রত্যেকটার আলাদা আলাদা, কোনো মিল কিন্তু নেই। এবং এদের বলা হয়, এবং দেখছেন যেগুলো এদেরকে বলা হয় নৃত্য শৈলী আর কি, মানে এরা প্রত্যেকেই বিভিন্ন নৃত্যের পোজ করে কিন্তু দাঁড়িয়ে আছে। এটা দেখুন, এটা হচ্ছে দর্পণ সুন্দরী। দেখুন হাতে এক যা আয়না আছে, যেটাকে বেলজিয়াম মিরর, ওই সময়কার বেলজিয়াম মিরর রাখা হয়েছে। আর ডান দিকে নিচে দেখুন এখানে একটা দাসী আছে, তার কোমরে একটা বাঁদর, আর ডান হাতে একটা আঙুর আছে ওই রানীর হাতে।
রানী কিন্তু বাঁদরকে দিচ্ছে না, সেই জন্যে বাঁদরের মুখ কিন্তু খুব হতাশ। আর রানীও কিন্তু সুন্দর করে গয়নায় সেজে আছে, কিন্তু রাজা ঠিক সময়ে তাকে দেখেনি, সেই জন্যে রানীও কিন্তু দুঃখে। তো সেই জন্যে বাঁদরও দুঃখে, রানীও দুঃখে। তো এটাকে বলা হয় বিরাহা রাগ আর কি। তো এইটা কিন্তু এই পাথরের খোদাইতে ভাবুন সেটা ফুটিয়ে তুলেছে। তো গাইড যেরকম বলছিলেন যে আঁকা বা পেন্টিংয়ে কিন্তু ইজিয়ার, কিন্তু একটা মূর্তির মধ্যে যে বিভিন্ন ইমোশন ফুটিয়ে তোলা এবং সেটা সাইমালটেনিয়াসলি একই ছবিতে একটা পশুর মধ্যে এবং একজন মানুষের মধ্যে, ভাবুন কতটা ডিফিকাল্ট। এইটা দেখুন একটা বাঘের মূর্তি, এবং মুখটা কিন্তু আমাদের যে অশোক চক্রে যেটা থাকে এমব্লেম, সেইটা কিন্তু একই রকম। তো যাই হোক, আর যে বাচ্চাটাকে দেখছেন মূর্তিতে, সেই হচ্ছে এই হয়শালা সাম্রাজ্যের প্রথম রাজা। তো আগেকার দিনে গুরুকুল যখন হতো তখন সেগুলো তো জঙ্গলের মতো হতো, আমাদের মতো এরকম স্কুল কলেজ থাকতো না। তো এই জঙ্গলের মধ্যে যখন গুরুকুল হতো, সেরকম এক সময় একটা বাঘ এই ছাত্রদের ওপর আক্রমণ করে, এবং তখন গুরু এই যে বালক দেখছেন এর নাম হচ্ছে শালা, তো একে আদেশ দেয় যে বাঘটাকে মারো, এবং একটা তলোয়ার দিয়ে দেয়। এবং দেখতে পাচ্ছেন যে তলোয়ারটা কিন্তু এই বাঘের মধ্যে দিয়ে ঢোকানো আছে। তো কানাড়ি ভাষায় হয়কে বলা হয়, মানে মারাকে বলা হয় হয়, আর এর নাম হচ্ছে শালা। তো যেহেতু এই বালক শালা ওই বাঘকে মেরে ফেলে নিজের হাতে, সেখান থেকেই এই হয়শালা যে ডাইনাস্টি, যে সাম্রাজ্য, তার উৎপত্তি হয়, এবং তার প্রথম রাজা এই হচ্ছে শালা। এই মাঝখানে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন বিষ্ণুবর্ধনা মহারাজ, যিনি এই মন্দিরটি নির্মাণ করেছেন। এটা যে মূর্তি দেখছেন, এনার হাতে একটা তোতা আছে। তো এই তোতাটাকে কিন্তু মেসেজ বাহক হিসাবে এখানে ইউজ করা হয়েছে। মানে আগেকার দিনে তো এরকম আমাদের মতো সোশ্যাল মিডিয়া ছিল না বা ফোনও ছিল না, তার ফলে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যদি কোনো মেসেজ পৌঁছানো হতো তাহলে এই তোতার মাধ্যমে হতো। মানে তোতাকে শিখিয়ে দিত কী বলতে হবে, তোতা গিয়ে সেই জায়গায় উড়ে গিয়ে সেই মেসেজটা মুখেই বলে দিত। দেখুন এখানে কত মূর্তি আছে, এবং কিছু কিছু জায়গা দেখতে পাচ্ছেন 2-3টে জায়গা ফাঁকা আছে, এগুলো কিন্তু চুরি হয়ে গেছে। এবং আমাদের গাইডের মতে এই যে চুরি হয়েছে এটা বিদেশি লোকেরাই করেছে, মানে ব্রিটিশ আমলে। এবং এই বেলুড়ের মূর্তি কিন্তু লন্ডনে মিউজিয়ামে কিন্তু রাখা আছে, ভাবুন অবস্থা একবার। এই ছোট ছোট যে মূর্তিগুলো দেখছেন এগুলো হচ্ছে প্রোটোটাইপ, মানে যেগুলো বড় মূর্তি যেগুলো দেখাচ্ছি আমি ডিটেলে, মানে যার মধ্যে একটা গল্প আছে, সেইটা তৈরি করার আগে এই ছোট ছোট মূর্তিগুলোকে প্রোটোটাইপ হিসেবে তৈরি করা হয়েছিল। ওপরে যে এই মূর্তিটা দেখছেন, এই রানীর হাতে একটা পিচকিরি আছে, এটা দোলের সময়কার আর কি একটা মূর্তি, ওই সময়কার একটা গল্প। নিচে একটা দাসীও আছে, সে আর একটা পিচকিরি থেকে রং ভরছে। এই মূর্তিটাতে দেখতে পাচ্ছেন রানী, তার হাতে চিঠি আছে, এটি চিঠির মাধ্যমে কাউকে কোনো মেসেজ পাঠাবেন। আর নিচে একটু দেখুন দাসী আছে, দাসী কিন্তু দেখুন বারমুডার মতো হাফ প্যান্ট পরা আছে, মানে এখন যেটা আমরা অনেকে হট প্যান্টস বা মেয়েরা পরেন, সেটা কিন্তু নতুন কিছু না, সেটা কিন্তু আজ থেকে 900 বছর আগে কিন্তু দাসীদের মধ্যে একটা এরকম ড্রেস বা বারমুডা বা প্যান্ট পরার একটা ট্র্যাডিশন কিন্তু ছিল। এই মূর্তিগুলো থেকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এই মূর্তিতে যে রানী আছে দেখতে পাচ্ছেন, তার শাড়িটা নিচে একটা বাঁদর টানছে, এবং টানতে টানতে বাঁদরটা কিন্তু হাসছে। আর এই বাঁদরটাকে তাড়ানোর জন্যে রানী কিন্তু একটা কাঠের টুকরো হাতে নিয়ে বাঁদরটাকে মারতে যাচ্ছে। এরকম প্রত্যেকটা মূর্তি কিন্তু একটা গল্প, এবং সেই অনুযায়ী একটা বডি ল্যাঙ্গুয়েজ, মুখের অঙ্গভঙ্গি, ভাব কিন্তু নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা মূর্তিতে। এখানে এই মূর্তিটাতে হচ্ছে একটা ফিমেল হান্টার, হাতে তীর ধনুক এবং কার্লি হেয়ার স্টাইল।
যে গাইড বলছিলেন এই মন্দিরে টোটাল 600 ধরনের হেয়ার স্টাইল আছে। ভাবুন, 600 ধরনের হেয়ার স্টাইল এই মন্দিরে পাথরের কাজে বিভিন্ন মহিলাদের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে এই রানী চান করা হয়ে গেছে এবং চুল থেকে জলটা নিকড়োচ্ছে এবং সেই জলের বিন্দুও কিন্তু এই পাথর কেটে কিন্তু তৈরি করা হয়েছে। মানে এত নিখুঁত, এত ডিটেল। আপনি একটু জুম করলেই দেখতে পাবেন। এগুলো সব করে যেগুলো বলছি একটু জুম করলে, আর গেলে তো পরিষ্কার চোখের সামনেই দেখতে পাবেন। ইনি হচ্ছে ত্রিভঙ্গ নর্তকী। বডিটা 3টে ভাঁজে আছে, সেই জন্য ত্রিভঙ্গ, এবং হাতে একটা ডামরুও আছে। এটা কপাল ভৈরবীর মূর্তি। এটাতে দেখা যাচ্ছে মহিলা ঢোল বাজাচ্ছে এবং সামনে থেকে যখন দেখবেন তখন দেখতে পাবেন যে এই প্রত্যেকটা আঙুল কিন্তু একদম যেভাবে ঢোল বাজায় সেরকম পশ্চারে আছে এবং একদম পরিষ্কার। বোঝা যাচ্ছে যে একটু এদিক ওদিক হলেই কিন্তু এত সুন্দর করে হতো না এবং ভেঙে যেতে পারত। এবং এত বছর ধরে কিন্তু বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করে কিন্তু একই রকম হয়ে আছে। এর নিচে দেখছেন এই মূর্তিটা, দেখুন মনে হচ্ছে একটা বাথরোব আমরা যেমন পড়ি বা আমেরিকান কোড যেরকম সেরকম পড়ে আছে। আর নিচের এই দেখুন, এই যে ফিমেল যে মূর্তি, মহিলা মূর্তি, সেখানে মনে হচ্ছে হট প্যান্টসের মতো পড়ে আছে। তো এই যে ড্রেস, সেগুলো কিন্তু বুঝতেই পারছেন আমাদের কালচার কতটা রিচ। আজ থেকে 900 বছর আগেও কিন্তু এরকম ড্রেস ছিল। এরকম নয় যে এগুলো নতুন আমাদের এখনকার যুগের ড্রেস। এই মূর্তির ওপরে দেখছেন জালি আছে। এখানে এইটা হচ্ছে একটা লিজার্ড, আর এই দিকে একটা ফ্রুটস আছে, তার ওপরে একটা মাছি আছে। হ্যাঁ, তো যেমন এটা একটা জীবাশ্ম বলে, মানে হচ্ছে ফুড সাইকেল আর কি। এটা একটা অদ্ভুত মূর্তি। দেখুন এখানে ছেলের মূর্তিতে ছেলের মুখটা গাধার মুখ, আর আরেকটা হচ্ছে মেয়ে। তো এইটা এমন একটা, ভাবুন কতটা বুদ্ধি দিয়ে তৈরি করেছে মূর্তিটা। এটা দেখাতে চাইছে যে 16 বছর বয়সে যখন মেয়েরা, তখন গাধার মতো একজন ছেলেকেও কিন্তু সে প্রেম করে, যেহেতু ইম্যাচিওর থাকে। তাই না ভেবেচিন্তে কিন্তু একটা গাধার মতো গাধা ছেলেকেও কিন্তু সে প্রেম করতে পারে। তো যেটা আমরা এখন ফেস করি এবং আমরা দেখিও যে ইম্পালসিভলি একটা মেয়ে একটা এমন ছেলেকে বিয়ে করছে যেটা যোগ্যই নয়। তো সেইটা কিন্তু তখন এই কনসেপ্টের মাধ্যমে এই 900 বছর আগে কিন্তু এই যে মন্দির সেখানে স্থান পেয়েছে। মানে কতটা ভবিষ্যৎ দ্রষ্টা ভাবুন। তো এরকম টোটাল 42টা আছে এরকম মহিলার কোনো মূর্তি এবং তার সঙ্গে সঙ্গে গল্প। তো বাকিগুলো আমি ডিসক্রাইব করলাম না, সেটা আপনারা গিয়েই একবারে দেখবেন। আর এইটা দেখছেন প্রতিটা, যেমন আমাদের একটা বিল্ডিং তৈরি করার আগে একটা প্রোটোটাইপ তৈরি করা হয়, মানে যেটা দেখায়, তারপরে তো আসল বিল্ডিংটা তৈরি হয়। তো এখানেও কিন্তু এইটা দেখছেন একটা প্রোটোটাইপ বিল্ডিং, মানে আগে এইটা তৈরি হয়েছে, তারপরে কিন্তু এই মেন এই জায়গাটা থেকে, মানে এর ভেতরের জায়গাটা হচ্ছে গর্ভগৃহ, সেই জন্যে এই জায়গাটা থেকে কিন্তু বিভিন্ন আমাদের যে ভগবানের মূর্তি সেগুলো তৈরি হচ্ছে। প্রথম দিকে যেটা দেখলাম সেখানে বিভিন্ন মানুষের এবং মহিলা এবং ছেলে, তাদের বিভিন্ন রকম পোজ, আর তার বাইরেটা কিন্তু ভগবানের মূর্তি তৈরি করা হচ্ছে।
সবই বেশিরভাগই বিষ্ণু মূর্তি আছে, যেহেতু এটা নারায়ণের মন্দির। কিন্তু এছাড়াও কিন্তু শিব, ব্রহ্মা, গণেশ সবার মূর্তি আছে। এটা খুব সুন্দর একটা মূর্তি, যেখানে দেখা যাচ্ছে নিচে রাবণ কৈলাস পর্বত নিজের হাতে তুলছে, ওপরে শিব পার্বতী বসে আছেন। আমরা যেমন জানি সবাই যে আত্মলিঙ্গ নেওয়ার জন্য এবং সেটাকে লঙ্কাতে প্রতিষ্ঠা করার জন্য মহাদেবের আরাধনা করেন, এবং তখনই কৈলাস পর্বত নিজের হাতে ওঠানোর চেষ্টা করে রাবণ। তো সেই গল্পটাই কিন্তু এই মূর্তির মধ্যে আছে। এই হয়শালা সাম্রাজ্যে যতগুলো মন্দির আছে তাতে কিন্তু এই স্ট্রাকচারটা খুব কমন। এই যে নিচে দেখছেন হাতির স্ট্রাকচার, এই মন্দিরে, চেন্নাকেশব মন্দিরে 644টা হাতির মূর্তি আছে, এবং ইচ অ্যান্ড এভরি এলিফ্যান্ট যে মূর্তি সেটা কিন্তু আলাদা। সুর বলুন, পা বলুন, পশ্চার বলুন, যে কোনোভাবে একটা হাতির সঙ্গে কিন্তু আরেকটা হাতির কোনো মিল নেই। ভাবুন, 644টা হাতি, 644 রকম। আর এই হাতির ওপরেই আছে সিংহ, যে হাতিটা হচ্ছে স্ট্রেংথ বা শক্তির প্রতীক। মানে এই পুরো মন্দির এই হাতির শক্তির উপর দাঁড়িয়ে। এরপরে হচ্ছে লায়ন, এটা হচ্ছে শৌর্যের প্রতীক বা বলতে পারেন তেজের প্রতীক। এরপরে হচ্ছে ঘোড়া, যেটা গতির প্রতীক। আর এরপরই হচ্ছে অলঙ্কার, মানে যদি ইংলিশে বলি স্ট্রেংথ, কারেজ, স্পিড অ্যান্ড বিউটি। তো এইটা হচ্ছে হয়শালা সাম্রাজ্যের প্রতীক। এখানে বিভিন্ন ভগবানের মূর্তি আছে, যেমন এটা দক্ষের মূর্তি আছে, দক্ষ প্রজাপতি মানে সতীর বাবা, পাশে মহিষাসুর মর্দিনী। এখানে ব্রহ্মার মূর্তিও আছে। ব্রহ্মার মূর্তি কিন্তু সব জায়গায় দেখতে পাই না আমরা, এখানে কিন্তু ব্রহ্মার মূর্তি আছে। নরসিংহার আলাদা করে মূর্তি আছে, যখন হিরণ্যকাশ্যপকে নরসিংহ দেবতা আমাদের মেরেছিল, সেইটার একটা সুন্দর মূর্তি এখানে আছে। সবই কিন্তু খুব ডিটেল। পূজার গণেশের মূর্তি আছে, যেটা বিদ্যাপতি গণেশ হিসাবেও পূজিত হয়। মানে পরীক্ষার আগে কিন্তু বিদ্যাপতি গণেশ খুব পূজিত হয়, আমরা জানি। তো দেখছেন বিভিন্ন রকমের কিন্তু সব রকমের ভগবানের কিন্তু এখানে খুব সুন্দরভাবে মূর্তিগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এখানে সূর্যদেব, সাথে অরুণ তার চালক। শ্রী বিষ্ণুনারায়ণের দুজন পত্নী আছেন, শ্রীদেবী আর ভূদেবী। এই দুটো মন্দির হচ্ছে তাদের আন্ডারে, যদিও এটা হয়শালা সাম্রাজ্যের মধ্যে পড়ছে না, এটা বিজয়নগর ডাইনাস্টির মধ্যে পড়ছে। আর হয়শালা স্টাইল আরেকটা হচ্ছে দেখছেন স্টার শেপেড একটা স্ট্রাকচার নিচে এবং মন্দিরের ওপরে। এটা একটা সিগনেচার স্টাইল হয়শালা সাম্রাজ্যের। এই মূর্তির রানী দেখছেন, এগুলো সবার কিন্তু হেয়ার স্টাইল কিন্তু সবার আলাদা আলাদা। কাউর হেয়ারে রিবন বাঁধা আছে, সেটাও কিন্তু আছে, বিভিন্ন বিনুনি আছে, এরকম পুরো ডিটেলে কিন্তু একদম একটা মূর্তি আপনি দেখতে পাবেন।
দেখুন এখানে গর্ভগৃহ শেষ হয়ে গেল, সেই জন্যে ভগবান থেকে আবার কিন্তু জীব মানে মানুষের মূর্তিতে ট্রান্সফার হয়ে গেল। আবার বিভিন্ন নর্তকী, রানীর মূর্তি, দাসীর মূর্তি শুরু হয়ে গেল। আর একটা খুব ইন্টারেস্টিং মূর্তি দেখাই। এই মূর্তিটা হচ্ছে ভস্মমোহিনী। যখন ভস্মাসুর অসুরকে বধ করেছিলেন শ্রী বিষ্ণু নারায়ণ, তখন মোহিনী রূপে নিয়েছিলেন। তো সেই মোহিনী রূপের এটা একটা নৃত্য স্টাইল বা নর্তকী পোজ। তো দেখতে পাচ্ছেন এখানে ডান হাতটা মাথার ওপরে আছে। এইটা যদি আপনি এই ডান হাতের ওপরে এক ফোঁটা জল ফেলেন, সেটা ডান হাতের আঙুল থেকে প্রথমে নাকের ডগায় যাবে, সেখান থেকে লেফট ব্রেস্ট, সেখান থেকে ডান হাতের আঙুলে, সেখান থেকে পায়ের আঙুলে। মানে এখানে 5টা পয়েন্ট কিন্তু একটা সরল রেখায় আছে, এবং সেটা কিন্তু আগে যখন তৈরি হয় তখন কিন্তু ডেমনস্ট্রেট করা হয়েছে। সেটা কিন্তু একটা মাস্টারপিস আর্কিটেকচারের। এর প্রত্যেকটা মূর্তিতে কিন্তু বিভিন্ন রকম হেয়ার স্টাইল দেখতে পাচ্ছেন, বব কাট, পনিটেল, কার্লি হেয়ার, বিভিন্ন রকমের হেয়ার স্টাইল। চলুন এবারে মন্দিরের ভিতরে গর্ভগৃহে প্রবেশ করি। এখানে দেখছেন এরকম পিলার আছে। এই মন্দিরে টোটাল 48টা পিলার আছে, এবং অ্যাজ ইউজুয়াল এই 48টা পিলারই কিন্তু বিভিন্ন রকম। মানে একটা পিলারের সঙ্গে আর একটা পিলারের গঠনগত কোনো সাদৃশ্য নেই। তবে দুটো পিলার হচ্ছে খুব স্পেশাল, যাদের মেইন আরতির সময় পুজো করা হয়। একটা নরসিংহ পিলার আর একটা মোহিনী পিলার। তো এটা যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নরসিংহ পিলার। দেখছেন এখানে এই নরসিংহ পিলারটা হচ্ছে এই পুরো যে এতক্ষণ ধরে আমি মন্দিরটা দেখালাম তার বলতে পারেন একটা সামারি। নিচে পুরাণ, মাঝখানে বিভিন্ন ভগবানের ছোট ছোট মূর্তি, তার ওপরে নর্তকী এবং রানীদের মূর্তি। আর এই যে ভগবানের যে ছোটো ছোটো মূর্তি দেখতে পাচ্ছেন, দেখুন তার পিছনটা কিন্তু গ্যাপ আছে, প্রত্যেকটা মূর্তির পিছনে গ্যাপ আছে, আপনি নিজে আঙুল ঢোকাতে পারবেন। এই যে পুরো পিলার, এটা কিন্তু আজ থেকে 200 বছর আগে পর্যন্ত কিন্তু পুরো রোটেট করতো, কিন্তু ওপরে যে ফলক যেটা বলি আমরা মন্দিরের, সেইটা বর্ষার কারণে নষ্ট হয়ে যাওয়ার জন্য কিন্তু যে পুরো মন্দিরের অনেকটা ভার এই পিলারের উপর পড়ে। তারপর থেকে কিন্তু এটা আর্কিওলজিক্যাল সোসাইটি থেকে একদম ফিক্স করে দেওয়া হয়। আর এখানে একটা জায়গা দেখছেন, ফাঁকা জায়গা। এটা বলতে পারেন যে
যিনি তৈরি করেছিলেন তার একটা চ্যালেঞ্জ যে এইখানে এরকম একটা মূর্তি তৈরি করে দেখাও। আজ পর্যন্ত কিন্তু এই চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করেনি, আর আশা করা যায় আর কেউ অ্যাকসেপ্টও করবে না। উপরে সিলিংটা দেখছেন, এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা হচ্ছে দেখুন, এটা ভূগর্ভের মতো লাগছে দেখতে, এবং সেই কনসেপ্টটি তৈরি করা হয়েছে, এবং এর মধ্যে 500-রও বেশি মূর্তি আছে ছোট ছোট। এখানে বিভিন্ন ক্যাটেগরি, বিভিন্ন লোকের বিভিন্ন রকম যারা কর্ম করে, মিউজিশিয়ান থেকে শুরু করে নর্তকী থেকে শুরু করে বিভিন্ন লোকের এবং মহিলার মূর্তি এর মধ্যে আছে। আর মাঝখানে যেটা ঝুলছে সেইটা হচ্ছে ত্রিদেবের মূর্তি। নিচে নরসিংহর মূর্তি দেখতে পাচ্ছেন, যেটা বিষ্ণুর প্রতিরূপ। উপরে পদ্মকমল আছে, যেটা ব্রহ্মার প্রতিরূপ। আর এই পুরো স্ট্রাকচারটা লিঙ্গের মতো, যেটা শিবের প্রতিরূপ। তার মানে হচ্ছে এই ত্রিদেব এই পুরো ভুবনকে পরিচালনা করছেন, ধ্বংস করছেন, আবার তৈরি করছেন। তো সেটাই বোঝানো হয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন মহিলার মূর্তি আছে, এবং এখানে মূর্তিতে কিন্তু এই নারীর যে চুড়ি আছে সেটা কিন্তু রোটেট করতে পারে, আর পেন্ডেন্টও আছে যেটা মুভেবল। আর এই যে থামগুলো দেখছেন, এইখানে কিন্তু বিভিন্ন অলংকারের যে ডিজাইন সেইগুলো কিন্তু ফুটে তোলা হয়েছে। দেখতে অনেকটা আমাদের এখন টায়ার বা টিউবের মতো, কিন্তু আজ থেকে যে যখন তৈরি হয়েছে এই মন্দির তখন কিন্তু এরকম টায়ার বা টিউব এরকম শেপের ছিল না, এটা কিন্তু ইমাজিনারি। আর এই বেলুড়ের এই চেন্নাকেশ্বর মন্দিরটাকে কিন্তু ইন্টারন্যাশনাল জুয়েলারি বক্সও বলা হয়, কারণ এখানে এত রকমের অলংকারের ডিজাইন আছে এবং তথ্য আছে যে এখানে ইন্টারন্যাশনাল জুয়েলারি বক্সে রাখা দেওয়া হয়েছে। সামনে শ্রী নারায়ণের অসম্ভব সুন্দর মূর্তি, কোষ্ঠী পাথরের, এবং চোখের দিকে তাকালে আপনি বিভোর হয়ে যাবেন। দেখতে দেখতে মনে হচ্ছে আপনার দিকে তাকিয়ে আছেন। আর এই ওপরে দেখছেন, এটা ভেন্টিলেশনের কাজ করে। এই মূর্তিগুলোর মাঝে, প্রত্যেকটা মূর্তির মাঝে মাঝে গ্যাপ আছে, যাতে হাওয়া পাস করতে পারে যখন মন্দির বন্ধ হয়ে যায়, যাতে ভেন্টিলেশন ঘরের মধ্যে থাকে, সেই জন্য এই রকম তৈরি করা হয়েছে। ওপরটা কিন্তু একটা পাথরই তৈরি হয়েছে। আর এই মন্দিরে দেখতে পাচ্ছেন যে দুদিকে বিষ্ণুর মতোই দুটো মূর্তি আছে। এরা হচ্ছে বিষ্ণুর দ্বারপাল, জয় আর বিজয়। আর পাশে এটা হচ্ছে মোহিনীর মূর্তি, এবং এখানেও কিন্তু যে সুন্দর স্ত্রীর বর্ণনা আমরা পাই সেই অনুযায়ী মন্দির চত্বরের মধ্যেই একটা পিলার রাখা আছে সিমেন্টের, এবং সেটাও কিন্তু একটা মাস্টারপিস। কেন, চলুন দেখাই। গ্যাপ দেখা যাচ্ছে, কোনো সিমেন্টও দেওয়া নেই, কোনো ইন্টারলকিংও নেই। এটা পুরো দাঁড়িয়ে আছে ব্যালেন্সের উপরে নির্ভর করে। कितना फीट बोले? 36 फीट हाइट। যে হাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে।
বেলুড়ের চেন্নাকেশব টেম্পল ঘুরে এখন আমরা যাচ্ছি হ্যালেবিডু। এখান থেকে 14 কিলোমিটার মতো। হ্যালেবিডু হচ্ছে হৈসলা ডাইনাস্টি যেটা ছিল আগে, তার ক্যাপিটাল। তো এখানে যে মন্দিরটা দেখবো সেটা হচ্ছে হৈসলেশ্বরী টেম্পল। এটাও খুব বড় মন্দির, খুব প্রসিদ্ধ। আলাউদ্দিন খিলজি চেষ্টা করেছিল অনেকবার এই মন্দিরটা ধ্বংস করার, কিন্তু পুরোটা ধ্বংস করতে পারেনি। দেখা যাক, চলুন তাহলে দেখি কীরকম। এসে গেছি হ্যালেবিডু হৈসলেশ্বরী টেম্পল। এই হৈসলেশ্বরী মন্দিরও কিন্তু হৈসলেশ্বর রাজা বিষ্ণুবর্ধনা, মানে যিনি চেন্নাকেশব মন্দির তৈরি করেছিলেন, তার সময় কিন্তু তৈরি হয়েছিল 1121 AD, মানে আজ থেকে 900 বছর আগে। চেন্নাকেশব মন্দির যেমন ছিল শ্রী বিষ্ণুনারায়ণের মূর্তি এবং শ্রী বিষ্ণুনারায়ণ ডেডিকেটেড, এই হৈসলেশ্বর মন্দির কিন্তু মহাদেবের ওপর ডেডিকেটেড একটা মন্দির। এখানে দুটো মন্দির আছে যেটা একটা কমন প্ল্যাটফর্মে জোড়া আছে, একটা হচ্ছে হৈসলেশ্বরা আর একটা হচ্ছে শান্তলেশ্বরা। সেটা আমরা ভেতরে ঢুকে যখন দেখব তখন কিন্তু সেটা দেখা যাবে। এবং চেন্নাকেশবের মতোই কিন্তু এই হৈসলেশ্বরী মন্দিরেও বিভিন্ন দেবদেবী, বিভিন্ন মাইথোলজিক্যাল ক্যারেক্টার, পুরাণের বিভিন্ন রকম ক্যারেক্টার খুব সুন্দরভাবে কার্ভিং করা আছে। এছাড়া ভেতরে পিলার আছে, চলুন সেগুলো কিন্তু সব দেখব। এখানে কিন্তু অবশ্যই চেন্নাকেশব মন্দির মতো জুতো রাখার জায়গা আছে বাইরে। এই ঢুকে খুলে কিন্তু অবশ্যই সোজা একদম যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হৈসলেশ্বরা মূল মন্দির, আর বাঁ দিকে যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে শান্তলেশ্বরা টেম্পল। আর যখন ভেতরে গেলাম তখন দেখতে পেলেন যে এটা দুটো কিন্তু কমন প্ল্যাটফর্ম দিয়ে জোড়া আছে দুটো মন্দির, মানে একটা মন্দির থেকে আর একটা মন্দিরে আপনি একটা প্ল্যাটফর্মের মতন আছে সেখান দিয়ে চলে যেতে পারবেন। এবং শান্তলেশ্বরা মন্দিরে আছে নন্দীজির বিরাট স্ট্যাচু। হাসানের সামনে আর একটা মাস্টারপিস আছে এবং একটা খুব সুন্দর জায়গা আছে, যেটা আপনি না গেলে কিন্তু বলবো একটা মিসই হয়ে যাবে। আমার একটু সময়ের অভাবে জায়গাটা যাওয়া হয়নি, কিন্তু আমি চেষ্টা করছি সম্পূর্ণ তথ্য দিতে, যাতে আপনারা হাসান গেলে এই জায়গাটা মিস না করেন। হাসান থেকে 50 কিলোমিটার দূরে 1 ঘন্টা সময় লাগবে যেতে আছে শ্রাবণা বেলেগোলা। এই শ্রাবণা বেলেগোলা হচ্ছে জৈনদের খাতে এবং খুবই একটা পুণ্যস্থান এবং তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়, এবং প্রচুর জৈন আসে। এছাড়াও প্রচুর সাধারণ অন্য ধর্মের মানুষও এখানে আসে। তো এখানে গোমতেশ্বরে বাহুবলীর স্ট্যাচু আছে। এই স্ট্যাচুর হাইট 57 ফুট এবং এটি বিশ্বের সবচেয়ে উঁচু মনোলিথ স্ট্যাচু, মানে একটা মাত্র গ্রানাইট পাথর থেকে এই স্ট্যাচুটা তৈরি হয়েছে। কিন্তু এই স্ট্যাচুটা আছে পাহাড়ের ওপরে, আপনাকে অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। তাই আমি বলবো, যদি আপনারা এখানে যান একটু সকালের দিকে যাবেন অথবা সন্ধ্যের দিকে যাবেন, তাহলে এই সিঁড়িতে যেহেতু আপনাকে খালি পায়ে উঠতে হবে, আপনারা অত গরম করবে না। আর একটা জিনিস ভাবুন যে এত বছর আগে এটা তৈরি হয়েছিল, কিন্তু
তখন কি করে একটা এত বড় একটা গ্রানাইট রককে এত ওপরে একটা পাহাড়ের ওপরে তোলা হলো, ভাবলেই বিস্ময়ের সঞ্চার হয়। আমরা এখন এসেছি একটা রেস্টুরেন্টে, যে ট্র্যাডিশনাল হয়শালার আর্কিটেকচার। এটা হ্যালিবেডুতেই, হয়শালেশ্বরী মন্দিরের কাছাকাছি। ভাত আর সাম্বার। এটা কি? আমরা এখন ট্র্যাডিশনাল খাচ্ছি। এটা কি? এটা মানে মিষ্টি খেতে। ট্র্যাডিশনাল খাবার এখানকার। রুটি রুটি ওঠা। আমি তো শুধু এটা খেলেই হয়ে যেত। আমরা এখন হয়শালা ভিলেজ রিসর্টে এলাম। এন্ট্রান্স For you, sir? No. Please. Choice for me? No? আমরা এখন রিসেপশনে এলাম। আমরা এখন হয়শালা ভিলেজ রিসর্টে রিসেপশনে বসে আছি। রিসেপশন পুরোই ট্র্যাডিশনাল একটা লুক আছে, কালচারাল ট্র্যাডিশনাল। আপনি যদি হাসানে কোনো ওখানকার কর্ণাটকের স্পেশালি হাসান এরিয়ার কোনো ট্র্যাডিশনাল এরিয়া থাকতে চান বা ট্র্যাডিশনাল জায়গায় থাকতে চান, তবে আমি বলবো যে হয়শালা ভিলেজ রিসর্ট আপনার পক্ষে একদম আইডিয়াল। তার কারণ এইখানে খুব সুন্দরভাবে এই প্রপার্টিটা মেনটেন করেছে এবং আপনি ভেতরে ঢুকলে বুঝতেই পারবেন যে এখানে একটা হয়শালা আর্কিটেকচারের একটা নিদর্শন যেমন আছে, তেমনি এনাদের জেস্চার্স বা এনাদের আচার ব্যবহারে কিন্তু একটা ট্র্যাডিশনের ছাপ আছে। তার সাথে এখানকার যে খাওয়া দাওয়া, স্পেশালি যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্ট কিন্তু একদম ট্র্যাডিশনাল, মানে একদম যে কর্ণাটকে এই হাসান এরিয়ার যে ট্র্যাডিশনাল খাবার দাবার
সেই খাবার দাবার এবং সেইভাবেই সার্ভ করা হয় কলাপাতাতে। এছাড়া আপনি তার সঙ্গে একটা লাক্সারি যদি চান, এই লাক্সারিটাও কিন্তু এখানে এই হয়সালা যে ট্র্যাডিশন তার সঙ্গে সঙ্গে আপনি এখানে লাক্সারিটাও পেয়ে যাচ্ছেন। সব কিছুতে একটা লাক্সারির ছোঁয়াও আপনি পাবেন এবং প্রপার্টিটাতে প্রচুর পরিমাণে নেচার, মানে প্রচুর পরিমাণে গাছ আছে, চারিদিকে সবুজ, সাথে অ্যামিউনিটিসের মধ্যে পুল আছে, আয়ুর্বেদিক ম্যাসাজ সেন্টার আছে, সেখানেও কিন্তু আপনি এনজয় করতে পারবেন। কিন্তু অবভিয়াসলি ট্যারিফটা অবভিয়াসলি বেশি, তার ফলে যদি লাক্সারি চান হাসানে এক রাত কিন্তু এখানে আপনি কাটাতেই পারেন। চলে এসেছি হয়সালা ভিলেজ রিসর্টে। একটা রুম ট্যুর আমি করিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা প্রপার্টি, অন্যরকম, দেখলে বুঝতে পারবো। এবার হলো এই যে রুমে ঢুকছি, এই হচ্ছে দরজা। এখানে বসার জায়গা, বাথরুম, বাথটাব। যেহেতু বললাম ট্র্যাডিশনাল, জন্য এখানে গামছা দিয়েছে। লাগেজ রাখার জায়গা, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, রুমে ঢুকছি। এই আমাদের বেড, সেটা রয়্যাল লুক আছে, রাজা রাজা মনে হবে এখানে। পুরো সিল্কের শাড়ি, এখানকার হাসানের সিল্কের শাড়ি দিয়ে রুফটা যেমন করেছে, বেডের সাইডটাও সুন্দর ডিজাইন করেছে। এখানে ছোট একটা বারান্দা আছে, বসার জায়গা আছে, টিভি, টেবিল, চেয়ার। এইটাও ভালো, একটা এক্সট্রা বেড এখানে দিয়েছে। সুন্দর, এখানে একজন কমফোর্টেবলি বসতে পারবে, রিল্যাক্স করতে পারবে। কুশনগুলো খুব ভালো, পাঁচ বালিশে দেওয়া আছে, বেডটাও খুব কমফোর্টেবল। আমরা এখন হয়সালা ভিলেজ রিসর্টে ব্রেকফাস্ট করতে এসেছি। এদের রেস্টুরেন্ট একটু দেখিয়ে দিই। কি এটা? রাগি বলে মিলেট হালুয়া। আচ্ছা ঠিক আছে। আর না, কালকে যেটা রাগি লাড্ডু খেলে, এদের এখানে রাগি ভীষণ চলে, গরম জায়গা না। জোয়ার, বেশ সুন্দর ডেকোরেশন। আমাদের সার্ভ করেছে কলাপাতায়। আমাদের প্যালেসের এন্ট্রির মুখেই এখানে একটা একমুখী রুদ্রাক্ষের গাছও আছে। এখানে প্রতিদিন সন্ধে এবং সকালবেলা নিয়ম করে পুজোও হয়।
রুদ্রাক্ষের ফল দেখা যাচ্ছে। আমরা এখন চেক আউট করছি হয়সলা ভিলেজ রিসর্ট থেকে। এটা হাসান, আগেই বলেছি হাসান শহর। হাসান শহরের মার্কেট প্লেস, বাস স্ট্যান্ড, তো হাসানে আপনার খরচ কী কিরকম হতে পারে একটা আইডিয়া আমি দিচ্ছি। তো যদি আপনি হাসান চিকমাগলুরের সঙ্গে ট্যাগ করেন, তো চিকমাগলুরের কীরকম খরচ সেটা আমি আগের পর্বে বলে দিয়েছি, সেটা দেখে নিতে পারেন। তো চিকমাগলুর থেকে আপনার কাছে দুটো অপশান আছে। একটা হতে পারে আপনি চিকমাগলুর থেকে হাসান করে আবার চিকমাগলুরে ব্যাক করবেন, মানে রাউন্ড ট্রিপ। তো সেটা যদি আপনি ক্যাবে করতে চান, মোটামুটি আপনার 3 থেকে 3,500 ধরে রাখুন, 3,500 মতো ভাড়া নেবে আপনাকে চিকমাগলুর থেকে হাসানের যে সাইট সিইংগুলো করিয়ে আবার চিকমাগলুরে ব্যাক করাবে। আর যদি আপনি চান যে বাসে করে আসবেন, তাহলে আমি অলরেডি বলে দিচ্ছি, তবু আমি একবার বলে দিচ্ছি যে রেড বাস, যেটা কর্ণাটকের ট্র্যাডিশন রেড বাস। তো এই রেড বাস করে কিন্তু আপনি মোটামুটি 1200 থেকে 1500 ভাড়ার মধ্যে এক পিঠ, মানে চিকমাগলুর থেকে হাসান আসতে পারেন, এবং সিমিলারলি আপনার হাসান থেকে চিকমাগলুর ব্যাক করতে পারেন। তো মোটামুটি বুঝতে পারছেন যে ক্যাব আর বাসের মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। তো আমি বলবো যে একটু ক্যাবে করে ঘুরলেই আপনি খুব ভালো করে ঘুরতে পারবেন। আর আরেকটা অপশন হচ্ছে যদি আপনি হাসানে থাকেন, তো যদি হাসানে থাকেন এক রাত, আপনার কিন্তু বেশ ভালো লাগবে। এই শহরটাকে একটু নতুন করে আপনি দেখতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, একটু শহরের আনাচে কানাচে ঘুরতে পারবেন, এবং এই যে জায়গাগুলো আছে এগুলো খুব সুন্দর করে আপনি ঘুরতে পারবেন তাড়াহুড়ো না করে। এবং এই হাসানে কিন্তু অনেক রকমের বাজেট হোটেল আছে, মোটামুটি 1,500 থেকে 2,000 টাকা আপনি পেয়ে যাবেন। ইভেন যদি লাক্সারিতে থাকতে চান, যেখানে আমি ছিলাম হয়সলা ভিলেজ রিসর্ট, সেখানেও থাকতে পারেন। সেখানে ট্যারিফটা একটু বেশি, সিজন ওয়াইজ একটু ভ্যারি করে, আপনি গুগলে দেখতে পেয়ে যাবেন ট্যারিফ কত আছে। আর খাওয়া দাওয়া, নর্মাল খাওয়া দাওয়া যদি আপনি চান, এখানকার ট্র্যাডিশনাল যে খাবার দাবারগুলো আছে কর্ণাটকের যে খাবার, সেগুলো আপনি খেতে পারেন। তো খাবারেরও বিরাট কিছু খরচ নেই। তো সেদিক থেকে দেখতে গেলে হাসান নেই, কিন্তু ইভেন চিকমাগলুরের থেকে কিন্তু বেশ কম খরচে আপনি ঘুরে নিতে পারবেন হাসান। তো এই হলো হাসান সম্পর্কিত ডিটেলড ইনফরমেশন, এবং হাসানের সাইট সিইং যে জায়গাগুলো সেই সম্পর্কেও খুব ডিটেলড ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করলাম। তো আমি বলবো যদি আপনারা চিকমাগলুর যান, ইভেন মাইসোর যান, সেক্ষেত্রে কিন্তু সাথে হাসানটা ট্যাগ করে নেবেন। এটা অনেকেই জানেন না, এখানে কিন্তু ঘুরতে যথেষ্ট ভালো লাগবে। আর আমি বলবো যে আপনাদের যারা যাচ্ছেন অ্যাডাল্টসরা, তাদের বাচ্চাদেরও কিন্তু এইসব জায়গায় নিয়ে যান, তাতে তাদের এক্সপোজার বাড়বে, হিস্ট্রির ওপর অনেক ইন্টারেস্ট বাড়বে, এবং ইন্ডিয়ান যে রিচ হিস্ট্রি, রিচ কালচার, সেটাকে কিন্তু নতুন করে তারা উপলব্ধি করতে পারবে। ফলে ছোটো থেকেই তাদের কিন্তু এই হিস্ট্রির ওপর ইন্টারেস্টটাও অনেক গ্রো করবে। আর অবশ্যই গাইড কিন্তু নিতে ভুলবেন না। গাইড না নিলে কিন্তু স্পেশালি চেন্নাকেশব মন্দির যে বিভিন্ন যে আর্কিটেকচারগুলো আছে সেগুলোর মাহাত্ম্য কিন্তু বুঝতে পারবেন না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমি নতুন নতুন এরকম সারা ভারতবর্ষের বিভিন্ন ডেস্টিনেশন, সেটা হতে পারে ওয়েস্ট, ইস্ট, নর্থ, সাউথ, সেন্ট্রাল, সব জায়গার পপুলার এবং অফবিট ডেস্টিনেশন, তার সাথে সাথে পিলগ্রিমেজ স্থান থেকে শুরু করে, পাহাড় থেকে শুরু করে, বিচ থেকে শুরু করে, জঙ্গল, সব কিন্তু আমি এই চ্যানেলে আনছি। তো যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কোনো ভিডিও দিলে প্রথম নোটিফিকেশান সবার আগে আপনি পান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।